একটা এক্সাম্পল কেউ দিতে পারবে না। আমরা দায়িত্ব নেওয়ার পরে জুলাই বিপ্লব থেকে আজ পর্যন্ত আমরা কারোর কাছে শক্তিমত্তা প্রদর্শন করেছি। আলহামদুলিল্লাহ, আমরা গত 11 মাসে যে কাজ করেছি, বিশ্ববিদ্যালয় 105 বছর ইতিহাসে এই কাজ কে করতে পারে নাই। নারী শিক্ষার্থীদের জন্য 65 লক্ষ টাকা খরচ করে আমরা জিমনেশিয়াম তৈরি করেছি। এখন পর্যন্ত আমাদেরকে 25 লাখ টাকা দেওয়া হয়েছে। তো আমরা বলেছি এই ফান্ড আমাদের দরকার নেই, এই ফান্ড তোমাদের ফান্ড তোমরা রেখে দাও। আমাদের লিডারশিপে ক্যাম্পাসের মধ্যে নারী শিক্ষার্থীরা সবচেয়ে নিরাপদ অবস্থায় আছে। গত 11 মাস জুড়ে কাজ করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শত শত অসহযোগিতা, প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেটের মাধ্যমে আমাদেরকে অসহযোগিতা করা হয়েছে, কিন্তু আমরা এক মুহূর্তের জন্য বসেছিলাম না। আলহামদুলিল্লাহ, আমরা প্রমাণ করেছি। এখন শিক্ষার্থীদের মতামত নেন, 93% স্টুডেন্টরা মনে করে আমরা দায়িত্ব নেওয়ার পরে ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আগের চেয়ে অনেক গুণ বেড়েছে। একই সাথে শিক্ষার্থীদের মতামত নেন, আমার নারী বোনদের থেকে মতামত নেন। আমরা মতামত নিয়েছি, 3-4টা সার্ভে রিপোর্ট করেছি। সেই সার্ভে রিপোর্টে ইতিমধ্যে শিক্ষার্থীরা মতামত দিয়েছে। নারী শিক্ষার্থীরা মনে করে আমাদের লিডারশিপে ক্যাম্পাসের মধ্যে নারী শিক্ষার্থীরা সবচেয়ে নিরাপদ অবস্থায় আছে। এবং একই সাথে এই ক্যাম্পাসের মধ্যে আমরা ভায়োলেন্স লেভেল একদম শূন্যের কোটায় নিয়ে এসেছি। একটা এক্সাম্পল কেউ দিতে পারবে না। আমরা দায়িত্ব নেওয়ার পরে জুলাই বিপ্লব থেকে আজ পর্যন্ত আমরা আমাদের পথ দেখিয়ে আমরা কারোর কাছে শক্তিমত্তা প্রদর্শন করেছি। বরং আমরা সবার স্বাধীনতা এবং সবার নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। যে আমার সমালোচনা করেছে আমি তারও অধিকার নিশ্চিত করেছি, আবার যে আমার সমর্থক আছে তারও আমি আমার সার্বিকভাবে আমি নিরাপত্তা নিশ্চিত করেছি। এবং আমরা এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য এবং একটা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ, এত অসহযোগিতার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদেরকে এখন পর্যন্ত বাজেট দেওয়া হয় নাই। আমরা দেখতে পাই এর আগে 2019 সালের যে ডাকসু হয়েছিল সেই সময়ও প্রায় 2 কোটি টাকার অধিক বিশ্ববিদ্যালয় থেকে ফান্ড দেওয়া হয়েছিল। আজকে আমরা দায়িত্ব নেওয়ার 11 মাস পার করছি, এখন পর্যন্ত আমাদেরকে 25 লাখ টাকা দেওয়া হয়েছে। তো আমরা বলেছি এই ফান্ড আমাদের দরকার নেই, এই ফান্ড তোমাদের ফান্ড তোমরা রেখে দাও। আমরা আল্লাহর রহমতে আমাদের অ্যালামনাইদের মাধ্যমে এবং আমাদের যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা গত 11 মাসে যে কাজ করেছি, বিশ্ববিদ্যালয় 105 বছর ইতিহাসে এই কাজ কে করতে পারে নাই। এবং আমরা কথা দিয়ে কথা রেখেছি। আমরা সেই সমাজে দেখতে পাই সবসময় আমাদের নেতৃত্ব ভাঙ্গার কাজে জড়িত, কিন্তু আমরা গড়ে দেখিয়েছি কীভাবে করতে হয়। শুধু আমরা অভিযোগ দিই নাই, আমরা নিজেরা প্রমাণ করে দেখিয়েছি। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা থেকে শুরু করে, শিক্ষার্থীদের অনাবাসিক শিক্ষার্থীদের পরিবহন সংকট থেকে শুরু করে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করার জন্য আমরা অসংখ্য কাজ করেছি। সেই বিষয়গুলো আপনারা জানেন। আজকেও আমরা আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের নারী বোনদের দীর্ঘদিনের তাদের দাবি ছিল আমাদের সুফিয়া কামাল হল থেকে শুরু করে মৈত্রী হল পর্যন্ত, বঙ্গমাতা হল পর্যন্ত একটা বাস সার্ভিস নিয়ে আসা। তো আলহামদুলিল্লাহ, আমরা নতুন একটা বাস নিয়ে আসতেছি। আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের বোনদের জন্য, নারীদের জন্য ক্যাম্পাসের মধ্যে আমরা এই বাস উদ্বোধন করব। শুধু এটা একটা বাস না, আমরা এমন একটা বাস নিয়ে আসতেছি, এটা হচ্ছে ইকো বাস। আকিস গ্রুপ আমাদেরকে স্পন্সর করেছে। সেখানে উপরে সোলার থাকবে, বাসের মধ্যে স্টুডেন্টরা ল্যাপটপ চার্জ দিতে পারবে, ডিভাইস চার্জ দিতে পারবে। একই সাথে সেখানে আমরা পানির ব্যবস্থা করেছি, ড্রিঙ্কিং ওয়াটার, সুপেয় পানি পান করতে পারবে। এখানে ফায়ার বক্স আছে এবং ফার্স্ট এইড, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাদের জন্য বক্স আছে। বিভিন্ন ধরনের আমরা আধুনিক ফেসিলিটিস এখানে রেখেছি। তো আলহামদুলিল্লাহ, সেটা আমরা প্রমাণ করেছি। বিশ্ববিদ্যালয়ের যেন আবাসন সংকট না থাকে, 2841 কোটি টাকা একটা প্রকল্প, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। সেই প্রকল্পের কাজ যদি বাস্তবায়ন হয়, বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ আর কোনো আবাসন সংকট থাকবে না। প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীরা সুন্দর একটা পড়ার টেবিল পাবে, সুন্দর একটা তাদের রুম থাকবে, তার একটা বেড থাকবে, চমৎকার একটা একাডেমিক পরিবেশ আমরা নিশ্চিত করতে পারবো। এবং আমরা আশা করতেছি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই আমাদের হল নির্মাণগুলো কাজ শেষ হবে ইনশাআল্লাহ। তো আমরা কাজ করছি। এবং সেন্ট্রাল মসজিদের কথা আপনারা জানেন, 65 বছর পরে এই মসজিদের সংস্কার হয়েছে। এই মসজিদ নিয়ে কেউ কাজ করে নাই। আমরাই, এই ডাকসু ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দরাই 65 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের আমূল পরিবর্তন করেছে। আমরা সেটা আপৎকালীন সংস্কার করেছি। আমাদের পরিকল্পনা আছে যেভাবে অক্সফোর্ড, ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদকে আধুনিক সেন্টার রূপান্তর করা হয়েছে, সেভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদকে আমরা একটা আধুনিক সেন্টারে রূপান্তর করবো। সব ধরনের ফ্যাসিলিটিস ওইখানে থাকবে। সেটার জন্য আমরা স্পন্সরের সাথে কথা বলেছি, স্পন্সরও ম্যানেজ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে, ইনশাআল্লাহ সেগুলো আমরা আপনাদের সহায়তা নিয়ে বাস্তবায়ন করবো। একই সাথে শিক্ষার্থীরা যেন খেলাধুলা করতে পারে, তাদের জন্য আমরা 2 কোটি টাকার ফান্ড নিয়ে এসেছি। আপনারা জানেন আমাদের সেন্ট্রাল ফিল্ড প্রায় আজকে 7 মাস পার করছি। 2 কোটি টাকা আমাদের সম্মানিত ট্রেজারার, সে আমার কাছে মনে হচ্ছে এই টাকা সে
তার অ্যাকাউন্টে রেখে সে লুটপাট করতেছে, সে মুনাফা নিচ্ছে। নাহলে তো এই 2 কোটি টাকা এতদিন ধরে কেন, সেটা আমাদের কাছে চেক দিয়েছিল ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে। আমরা সবসময় ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সির জায়গায় আমরা শতভাগ নিশ্চিত করেছি, এবং আমরা এতদিন যা কাজ করেছি, আমরা অডিটের জন্য অলরেডি কমিটি করেছি। আমাদের কার্যনির্বাহী মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ওবায়দ স্যার ছিলেন, স্যারের নেতৃত্বে কমিটি করা হয়েছে। অডিটের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাই দেবো আমরা কী কী আয় করেছি, কী কী ব্যয় করেছি, একদম ট্রান্সপারেন্ট হিসাব। প্রত্যেকটা ভাউচার আমাদের আছে, আয়ের রসিদ আছে। আমরা সেই ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি আমরা এনশিওর করেছি। সেটা আমাদের শহীদ মালেক সেটা আমাদেরকে শিখিয়েছে, সেটা হচ্ছে মালেকের আদর্শ। একই সাথে আমাদের বলা হয়েছিল আমরা দায়িত্ব নিলে আমরা নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করবো না, নারীদের জন্য আমরা কিছুই করবো না। বিশ্ববিদ্যালয় 105 বছর ইতিহাসে এই কাজ কে করে নাই? নারী শিক্ষার্থীদের জন্য 65 লক্ষ টাকা খরচ করে আমরা জিমনেশিয়াম তৈরি করেছি। তো এই জিমনেশিয়াম তৈরি করার পর 5 মাস জুড়ে আমরা বসে আছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন অজুহাত দিচ্ছে, তারা বারবার বলতেছে হচ্ছে এই সমস্যা ওই সমস্যা বলে আমাদেরকে আটকে রাখা হয়েছে। এবং আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কথা বলছি, ভিসিকেও বলছি, এবং তারা বলছে এটা দ্রুত অনুমোদন, তারা উদ্বোধনের জন্য আমাদেরকে অনুমোদন দেবে, এবং আমরা এখন অপেক্ষায় আছি। তারা অনুমোদন দিলেই সব কিছু প্রস্তুত, আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে সেটা উদ্বোধন করে সেটা সবার জন্য উন্মুক্ত করে দেবো ইনশাআল্লাহ। এবং আপনারা এটাও জানেন আগামী 17 তারিখ আমরা বিশ্ববিদ্যালয়, এটা কখনো হয় না, বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক জব ফেয়ার হতে যাচ্ছে। 430-এর অধিক জব অপরচুনিটি, 40-এর অধিক চাইনিজ কোম্পানি থাকবে। আমরা চায়না গেছিলাম, ওখানে গিয়ে শুধু খাওয়া দাওয়া পূর্তি করি না, আমরা ওখানে কাজের জন্য গেছি। চায়নার উদ্যোগে আপনারা জানেন একটা নারী শিক্ষার্থীর জন্য 15 শিক্ষার্থীর একটা হল নির্মাণ হবে। একই সাথে আমরা একটা জব ফেয়ার করতেছি, এবং আমাদের আরও অনেক প্ল্যান আছে, আমরা কাজ করতেছি। সেখানে ইনস্ট্যান্ট 430-এর অধিক জব অপরচুনিটি আছে, যারা যোগ্য হবে তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হবে। এবং একই সাথে বিভিন্ন কোম্পানি আসবে, তাদের সাথে আমরা আপনাদেরকে অ্যালাইন করে দেবো। এবং আমরা উদ্যোক্তা মেলা করছি, আমরা প্রতিনিয়ত কাজ করছি এই ধরনের কাজ। আপনারা আগের ডাকসুর হিস্ট্রি দেখেন, পত্রিকা দেখেন, তারা কখনো এক টেবিলে বসতে পারে নাই, কিন্তু আমরা দেখিয়েছি কীভাবে হল সংসদ, কেন্দ্রীয় সংসদ সমন্বয় করে কাজ করতে হয়, কীভাবে শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্ট, আমরা যা কমিটমেন্ট দিচ্ছি তা তো বাস্তবায়ন হয়েছে, তার চেয়ে বহুগুণ কাজ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা সত্ত্বেও আলহামদুলিল্লাহ। তো আমরা কথা দিতেছি ইনশাল্লাহ এই জেনারেশন ইনশাল্লাহ আগামী 5-10 বছর পর তারা ন্যাশনাল রাজনীতিতে যাবে, জাতীয় রাজনীতিতে যাবে ইনশাআল্লাহ। এই জেনারেশনে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। এবং এই জেনারেশন আগামীর নগরের তারা দায়িত্বে যাবে, এবং তাদের মাধ্যমে এই নগরের 55 বছরে যে বঞ্চনা ইনশাআল্লাহ আমাদের হাত ধরে এই নগরের বঞ্চনা আমরা দূর করবো ইনশাআল্লাহ। তো এই সকল মোটিভেশন আমরা পেয়েছি শহীদ আব্দুল মালেক থেকে। এই শহীদ মালেক হলো আমাদের প্রেরণার বাতিঘর। শহীদ মালেক আমাদেরকে শিখিয়েছে কীভাবে কাজ করতে হয়, কীভাবে কথা দিয়ে কথা রাখতে হয়, কীভাবে ডিকলোনাইজ মাইন্ডসেট বিল্ড আপ করতে হয়, কীভাবে বলতে হয় যে আমরাই পারি, আমরাই সেরা, আমরাই পারবো ইনশাআল্লাহ। সেটা আমরা জুলাই বিপ্লবে দেখেছি, সেটা আমাদের আবু সাঈদ, শহীদ আলী রায়হানরা সেটা আমাদেরকে দেখিয়েছে। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে আমরা সেটা বিনির্মাণ করতে চাই। আপনারা একটু চিন্তা করুন, একজন শিক্ষার্থী বগুড়ার ধুনট থেকে এসএসসি এবং ইন্টারমিডিয়েটে সে বোর্ড স্ট্যান্ড করেছে, মেধা স্বাক্ষর রেখেছে। স্বাক্ষর রাখার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সেই বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। পুরো পরিবার এবং পুরো তার আশেপাশে যারা থাকে সবার স্বপ্ন থাকে এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে নিজের মেধা, নিজের যোগ্যতার মাধ্যমে নিজেকে প্রস্তুত করবে, সমাজের জন্য প্রস্তুত করবে, জাতি এবং পুরো বিশ্বের জন্য নিজেকে প্রস্তুত করবে। সে আব্দুল মালেক সফলতার সাথে এসএসসি এবং এইচএসসি শেষ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে পজিশন করলো। এবং পজিশন করার পরে ওই সময়ে সবচেয়ে আলোচিত বিষয় এখানকার শিক্ষা ব্যবস্থার রূপরেখা কেমন হবে সেটা নিয়ে তখন আলোচনা হচ্ছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সে সময় আলোচনা হলো আমাদের এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার রূপরেখা কী হবে। এবং একে একে বিভিন্ন বক্তারা, বিভিন্ন সংগঠন বক্তব্য দিল, এবং সর্বশেষ মালেক বক্তব্য দিল, এবং তিনি শিক্ষা ব্যবস্থার রূপরেখা কেমন হওয়া দরকার সেই রূপরেখার উপর চমৎকারভাবে বক্তব্য দিয়ে পুরো অডিয়েন্সকে কনভিন্স করলো। এবং শহীদ আব্দুল মালেক ওই সময়ে যে শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা দিয়েছে 2026 সালে এই সময়ে এসে এই প্রস্তাবনাটা পুরোটাই প্রাসঙ্গিক। শহীদ আব্দুল মালেক কি বলেছিল? শহীদ আব্দুল মালেকের বক্তব্যের ফোকাল পয়েন্ট যদি আমরা দেখি, শহীদ আব্দুল মালেক বলেছিল আমরা এমন কোনো শিক্ষা ব্যবস্থা চাই না যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্রিটিশদের গোলাম তৈরি হয়, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের জাতিকে ধ্বংস করে দেওয়া হয়,
যে শিক্ষা ব্যবস্থাটা হবে আমাদের ভারতের সেজু এডুকেশন সিস্টেম, যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কেরানি ছাড়া আর কিছু তৈরি হবে না। এবং একই সাথে তিনি বিকল্প প্রস্তাবনা দিয়েছেন, তাহলে শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া দরকার? শিক্ষা ব্যবস্থা হবে একটা থিও সায়েন্টিফিক এডুকেশন সিস্টেম, যেখানে থিওলজিও থাকবে, যেখানে সায়েন্স থাকবে, যেখানে স্পিরিচুয়ালিটিও থাকবে এবং যেখানে মডার্নিটিও থাকবে। একজন শিক্ষার্থী সে মডার্ন হয়ে উঠবে, জাগতিক যে নলেজগুলো আছে সেগুলোও জানবে, একই সাথে তার রব তাকে কেন সৃষ্টি করেছে সে উদ্দেশ্য তার কাছে পরিষ্কার থাকবে এবং সে অনুযায়ী সে এই সমাজকে, এই রাষ্ট্রকে এবং পুরো বিশ্বকে সে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে উপযোগী করবে। তো সেই বক্তব্য দেওয়ার পরে ওই সময়ের কালচারাল ফেসিস চক্র, যারা গত 55 বছর জুড়ে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে এবং গত 16 বছরে হাসিনার ফেসিবাদকে যারা শক্তিশালী করেছে, যারা আয়নাগর, গুম, খুন এবং শিবিরের উপর বিমানবীকরণ, শিবিরের উপর হত্যা এবং হাসিনার অবৈধ নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে এবং যারা বিপ্লব পরবর্তী শহীদ উসমান হাদিকে হত্যাযোগ্য করেছে এবং সর্বশেষ উসমান হাদিকে হত্যাই করেছে, সেই কালচারাল ফেসিস চক্রই শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে তারাই শহীদ আব্দুল মালেককে হত্যা করেছিল। কি নৃশংস কায়দা হত্যা করেছিল! মালেকের মেধার কাছে তারা হেরে, যখন শহীদ মালেক 1969 সালের 12 আগস্ট টিএসসি থেকে হেঁটে তার হল ফজল হক মুসলিম হলে যাচ্ছিল সৌরাদ উদ্যানের মধ্য দিয়ে, তখন ওই সময়ের এই কালচারাল ফেসিস চক্র, মতিয়া চৌধুরী, আমুরা শহীদ মালেকের মাথার নিচে ইট রেখে আরেকটা ইট দিয়ে তার মাথা আঘাত করে মাথাকে থেততে দিয়েছিল, মারাত্মকভাবে আহত হয়েছিল এবং পরবর্তীতে শহীদ মালেককে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। 3 দিন পর 15 আগস্ট শহীদ আব্দুল মালেক আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে আল্লাহ তাআলা শহীদ আব্দুল মালেককে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন। এই ক্যাম্পাসের প্রথম ছাত্র হত্যা এই শহীদ আব্দুল মালেকের শাহাদাতের মাধ্যমে হয়েছে এবং এই মালেককে যারা হত্যা করেছে তারাই এই জাতির শত্রু। আমাদেরকে শত্রু এবং মিত্র চিনতে ভুল করলে চলবে না। যারা শহীদ আব্দুল মালেককে হত্যা করেছে তারাই পরবর্তীতে বাংলাদেশে মুজিববাদ কায়েম করেছে, তারাই পরবর্তীতে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে এবং তাদের বিরুদ্ধে 90 গণ অভ্যুত্থান হলো। পরবর্তী দীর্ঘ সময় জুড়ে বাংলাদেশের সংস্কৃতি থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করেছে। তাদের মিডিয়ার মাধ্যমে, সিভিল সোসাইটির মাধ্যমে তারা এই দেশে সবসময় চেয়েছিল এই বাংলাদেশকে তারা ভারতের সাপ্লেট কলোনি বানাতে এবং সর্বশেষ এই হাসিনার সময়ে তারা সবচেয়ে শক্তিশালী রূপে ফিরে এসেছিল। তো আজকে জুলাই বিপ্লব হয়েছিল এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে। এই জুলাই বিপ্লব হয়েছিল শহীদ মালেকের যারা খুনি তাদেরকে বাংলার জমিনে বিচারের জন্য। এই জুলাই বিপ্লব হয়েছে শহীদ মালেকের যে স্বপ্নের শিক্ষা ব্যবস্থা, একটা থিও সায়েন্টিফিক এডুকেশন সিস্টেম, স্পিরিচুয়ালিটি এবং মডার্নিটির সমন্বয়ে একটা নতুন শিক্ষা কারিকুলাম বিনির্মাণ করার জন্য। তো সেই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এখন বিনির্মাণ করতে হবে। যে শিক্ষা ব্যবস্থার কথা বলতে বলতে আমাদের সহযোদ্ধা শহীদ উসমান হাদি চলে গেলেন এবং বিপ্লবের আমাদের সারথীরা পুরোটা সময় জুড়ে তার কথা বলেছেন। তো আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকেই এই নৈতিকতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা এবং আমাদের এই জাতিকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য তাদের যে মেধা, যোগ্যতা, সক্ষমতা আছে সে আলোকে নিজেদেরকে প্রস্তুত করার জন্য শিক্ষা ব্যবস্থার বিকল্প প্রস্তাবনা দিয়েছে এবং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যেন আমরা কলোনিয়াল গোলাম না হই, বরং আমরা যেন ডিকলোনাইজ আমাদের মাইন্ডসেট তৈরি হয়, সেটার জন্য ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে এবং ইসলামী ছাত্র শিবির 30 দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা দিয়েছে এবং সেখানে বলেছে রাষ্ট্রের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার আমাদের শিক্ষা ব্যবস্থায়। শিক্ষায় আমাদের সবচেয়ে বেশি বাজেট দিতে হবে। আমরা আমাদের বিশ্বে দেখতে পাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলি, সাউথ এশিয়ার দেশগুলো যদি দেখি অথবা আরেকটু উন্নত যদি দেশে দেখি, তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে শুরু করে সেই দেশগুলো যদি দেখি, তারাও তাদের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং তাদের শিক্ষা ব্যবস্থা তারা মডার্নিটি এবং স্পিরিচুয়ালিটি সমন্বয় করার মাধ্যমে মাত্র 15 থেকে 20 বছরের মধ্যে পুরো জাতি ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু আমরা গত 55 বছর জুড়ে আমরা স্ট্রাগল করছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং পড়াশোনা।
এই বিশ্ববিদ্যালয়কে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট করে গড়ে রাখা হয়েছে। শহীদ মালেককে যারা হত্যা করেছিল, এর পরবর্তী তাদের যারা লিগাসি বহন করেছে, তারা সব সময় চেয়েছিল এই ক্যাম্পাসে গণরুম থাকুক, এই ক্যাম্পাসের মধ্যে গেস্ট রুম থাকুক, শিক্ষার্থীরা যেন তাদের মেধা, তাদের যোগ্যতা এবং তাদের স্পিরিচুয়ালিটি এবং মডার্নিটির মাধ্যমে এই শিক্ষার্থীরা যেন নিজেদেরকে প্রস্তুত করে, সেটা তারা চায় নাই। যে কারণে গত 55 বছর ধরে আমাদেরকে মূল্য দিতে হয়েছে। তা আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লব পরবর্তী আমাদের সুযোগ এসেছে, সেই জায়গা থেকে আমরা বারবার সেই শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের জন্য কথা বলেছি, আমরা বিকল্প প্রস্তাবনা দিয়েছি এবং আমরা যখন ডাকসু নির্বাচন করছিলাম সে নির্বাচনেও আমাদের যে মূল স্লোগান ছিল, আমরা বারবার একটা কথা বলেছি, যেটা শহীদ মালেকের স্লোগান ছিল, শহীদ মালেকের কথা ছিল যে আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের কাজ তো হবে পড়াশোনা করা, গবেষণা করা, চিন্তা করা, নতুন নতুন জ্ঞান উৎপাদন করা এবং নিজের মডার্নিটির মাধ্যমে এবং আধ্যাত্মিকতার মাধ্যমে নিজেকে, নিজের রব যে জন্য সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা যে জন্য সৃষ্টি করেছে, সেজন্য নিজেকে প্রস্তুত করা। এবং সে কথা আমরা বলেছি, সেটা আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করেছি। আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল,